Welcome everyone, welcome to Prep with me. আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা নন টেকনিক্যাল পার্ট উইথ কিছু টেকনিক্যাল পার্ট। তো ছবিটা দেখে তোমরা কেউ হয়তো একটু আন্দাজ করতে পারছো, তবুও বলে দিই আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। প্রচুর ভিডিও অলরেডি নন টেক আমরা আমাদের এই প্রেপ উইথ মি চ্যানেলে ছেড়েছি। তোমরা সকলেই সেই চ্যানেলটা নিশ্চয়ই ওয়াকিবহাল হয়েছো বা প্রথমবারের জন্য হয়তো এই ভিডিওগুলো দেখছো। তো প্রথমেই বলে রাখি যে কোনো টাইপের ইন্টারভিউ প্রিপারেশন বা WPSC ইন্টারভিউ প্রিপারেশনের জন্য এগুলো কিন্তু তোমাদের প্রচণ্ড হেল্পফুল হবে। এছাড়া এই চ্যানেলে যে টেক পার্টটা দেওয়া হয়ে থাকে সেটা ম্যাক্সিমামটাই আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থেকে সেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরই আমি টেক পার্ট এখানে দিয়ে থাকি। তো যে কোনো এক্সাম, সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য বা যে কোনো পিএসসির ইন্টারভিউ যেখানে নন টেক প্রশ্ন দরকার হবে সেই সমস্ত কিছুর জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটাকে ফলো করো। আর প্রচুর ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, প্রত্যেকটা জেলা ভিত্তিক ভিডিও আপলোড আমরা করেছি। তার আলাদা করে একটা প্লেলিস্ট বানানো হয়েছে যাতে তোমাদের সাহায্য হয়। তো তোমরা প্লিজ সেগুলো একটু গো থ্রু হও এবং সেগুলোকে একটু দেখে নাও, একটা ছোট নোটস বানিয়ে নাও, রিভাইজ করো, তাহলে দেখবে তোমাদের আরও বেটার প্রিপারেশন তৈরি হবে। তো আমাদের ফিউচারে থিঙ্কিং রয়েছে যে আমরা RRB JEE এবং NS নিয়ে পরে আরও প্রচুর ভিডিও আনবো। প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সাম বা নন টেক এক্সামগুলোকেও আমরা কভার করার চেষ্টা করব ধীরে, কারণ এখনও তো চ্যানেলটা অত বড় হয়ে ওঠেনি যাতে আমরা টোটালটাকে একসাথে কভার করে উঠতে পারি। তো তোমরা যদি ভিডিওগুলোকে ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই সেগুলোকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা কখনোই বড় হতে পারবে না। আর উইদাউট সাবস্ক্রিপশান প্রচুর জন আমাদের ভিডিও দেখো, প্রায় 70% আমি দেখছি আমার যে ভিউ আসছে তার 70% হচ্ছে আমার আনসাবস্ক্রাইব করা মানুষজনের কাছ থেকে। সেই 70% মানুষজনকে আমার রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওগুলোকে যখন আপনারা দেখছেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে এবারে চলে যাই ডাইরেক্ট আজকের আমাদের মেন যে জিনিসটার উপর আমাদের আজকে ফোকাস সেটা হচ্ছে নন টেক এবং টেক রিলেটেড যে সমস্ত কোশ্চেন অ্যান্সার হতে পারে বা আমরা একটু ডিটেলসে যে জানার চেষ্টা করব যে দুর্গাপুর ব্যারেজটা কি। তো দুর্গাপুর ব্যারেজটা কোন নদীর উপর গড়ে উঠেছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে সেটা হচ্ছে কি, দামোদর। আচ্ছা, দামোদর নদের উপর দুর্গাপুর ব্যারেজ তৈরি করা হলো কেন, তার একটু ডিটেলস আসবো। আর দামোদর নদ কোথা থেকে এলো সেটারও একটু ডিটেলসে আমরা যাব। তো প্রথম কথা হচ্ছে দামোদর নদকে জেনারেলি বলা হয়ে থাকে বাংলার দুঃখ, কারণ দামোদর নদ থেকে প্রচুর জল মানে বন্যার জল এসে পরে কী করতো, পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণ পাটের প্রায় 90% এরিয়াকে জলমগ্ন করে দিত। তাই কৃষি জমি থেকে আরম্ভ করে বাসস্থানযোগ্য গ্রাম সমস্ত কিছুই চলে যেত নদীর কবলে। তাই দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বা দুঃখের নদ, এরকমও বলা হয়ে থাকে। এবারে একটু আমরা দামোদর নদীর গতিপথটাকে দেখে নেওয়ার চেষ্টা করি। দামোদর নদী আমাদের বর্তমানের যে ঝাড়খণ্ড বা বিহার আমরা বলতে পারি, সেই ঝাড়খণ্ডের খামারপথ পাহাড় থেকে ছোটনাগপুর অঞ্চলের খামারপথ পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছোট শাখা এসে সেখানে মিশেছে। তার ভিতর যেমন এরকম একটা অঞ্চলে রয়েছে রাঁচি, এই অঞ্চলটাকে, এখানে রয়েছে হাজারিবাগ, আবার এদিকে রয়েছে এখানে একটা ড্যাম আছে, যাই হোক সেগুলো আমরা পরে আসছি। এখানে একটা ড্যাম রয়েছে, এই জায়গা জুড়ে রয়েছে বোকারো। আবার এগিয়ে যেয়ে পরে একটু ছবিটা চেঞ্জ হবে,
এভাবে এসে দামোদর নদী হুগলি নদীতে এসে মিশেছে। দামোদর নদ, অ্যাকচুয়ালি নদী না, দামোদর নদ হুগলি নদীতে এসে মিশেছে। এটা হচ্ছে হুগলি নদী, এটা দামোদর, এখানে দুর্গাপুর ব্যারেজ। তাহলে দামোদর নদ কি হলো? ছোটনাগপুর অঞ্চলের, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের খামারপথ পাহাড় থেকে উৎপত্তি হয়ে সেটা প্রায় ১৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পশ্চিমবঙ্গের এসে, এবং এই অঞ্চলটা মনে হয় ফলতার কাছে এসে হুগলি নদীতে মিলিত হয়েছে। আর দামোদরের আরেকটি শাখা রয়েছে যার নাম হচ্ছে মুন্ডেশ্বরী, সেটি রূপনারায়ণ নদীর সাথে এসে মিশেছে। এবারে যেহেতু এখানে, এটাকে আমি আগেই বললাম যে দামোদর নদীকে বলা হয়ে থাকে বাংলার দুঃখ বা দুঃখের নদ, তো বন্যা নিয়ন্ত্রণের জন্য 1943 সালে একটা অনুসন্ধান কমিটি তৈরি করা হয়। যে অনুসন্ধান কমিটির সাথে যুক্ত ছিলেন ডক্টর মেঘনাদ সাহা। যাই হোক, মেঘনাদ সাহা। তো এই পরিকল্পনা কমিটি থেকেই পরবর্তীকালে উঠে আসে সেটা হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন যেটা, সেই দামোদর ভ্যালি কর্পোরেশনটাকে যে তার যে মেন পিছনে যারা ছিল সেটাই হচ্ছে এই অনুসন্ধান কমিটি। তো সেখানে ঠিক করা হয় 1947 সালে অ্যাকচুয়ালি এটাকে, এই পরিকল্পনাটাকে গ্রহণ করা হয় এবং স্ট্যাম্প দেওয়া হয়, সরকারি স্ট্যাম্প পড়ে এতে। তো এখানে যে 3টে নদী আমরা দেখতে পাচ্ছি মেন উল্লেখযোগ্য, বরাকর নদী, কোনার নদী এবং বোকারো নদী, এইখানে প্রায় 8টি ড্যাম তৈরি করার পরিকল্পনা হয়। পরবর্তীকালে শুধুমাত্র তিলাইয়া, কোনার, পরবর্তীকালে যে সমস্ত জায়গাটা তৈরি হয়, মানে চারটা সেই সময় তৈরি হয়েছিল। একটা হচ্ছে তিলাইয়া ড্যাম, এখানে হচ্ছে কোনার ড্যাম, এছাড়া এখানে তৈরি হচ্ছে মাইথন ড্যাম বরাকর নদীর উপরে, পাঞ্চেত পাহাড়ের কাছে তৈরি হয় পাঞ্চেত ড্যাম, দুর্গাপুরের দুর্গাপুর বাঁধ এবং তেনুঘাটে একটি বাঁধ তৈরি করা হয়। এই সমস্ত ড্যামগুলির মাধ্যমে, ব্যারেজগুলির মাধ্যমে বা সেচ বাঁধগুলির মাধ্যমে প্রায় 4 লাখ কিউসেক জলকে আটকানো সম্ভব হয়, কন্ট্রোল করা সম্ভব হয়। তাহলে বুঝতেই পারছো যে বাংলার যে দুঃখ, অর্থাৎ দামোদরকে আটকাতে এতগুলো বাঁধ বা পরিকল্পনা করে কন্ট্রোল করা সম্ভব হয়। এবারে কি হয়, এই যে মাইথন ও পাঞ্চেত, এই দুটো জায়গা যেহেতু চলে যায় বিহার সরকার বা ঝাড়খণ্ড সরকারের কাছে, সেখানে তারা সম্পূর্ণ জমি সংরক্ষণের ব্যবস্থা ঠিকমতো করে না। পরবর্তীকালে সেই জমি সংরক্ষণ না করার জন্যই বাঁধের ক্যাপাসিটি কমে আসার জন্য বর্তমানে এদের বন্যা আটকানোর ক্ষমতা প্রায় 33% কমে গেছে। ফলে টোটাল লোডটা এসে পড়ছে কোথায়? দুর্গাপুর ব্যারেজের উপরে। ওকে, এবারে এই যে দুর্গাপুর ব্যারেজে এসে পড়ে টোটাল যে প্রেসারটা পড়ছে, সেই প্রেসারটা কিন্তু আমাদের কী করছে, দুর্গাপুর ব্যারেজকে কিছুটা হলেও ক্ষয়ক্ষতির সামনে ফেলে দিচ্ছে। যাই হোক, সেটা পরের কথা, সেটা একটা কন্ট্রোভার্সিয়াল একটা ম্যাটার, সেটা নিয়ে এখন আলোচনার দরকার নেই। তো এবারে হচ্ছে এই যে দুর্গাপুর ব্যারেজ কিন্তু কলকাতা থেকে এই ডিভিসির যে রানীগঞ্জের কয়লা খনি রয়েছে, এই অঞ্চলটাকে পুরো নিজে একটা সংযোগ রক্ষা করে চলেছে এই দুটো জায়গার ভিতরে। এছাড়া হচ্ছে ডিভিসির যে অ্যাকচুয়াল ব্যারেজটা রয়েছে, সেটা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা দুটিকে একত্রিত করেছে। এছাড়াও অন্য বিভিন্ন রাজ্যের সাথে এটাকে যুক্ত করে রেখেছে। ফারাক্কার পরে উল্লেখযোগ্য যে ব্যারেজগুলোর নাম আছে, তাতে অন্যতম নাম হচ্ছে আমাদের এই দুর্গাপুর ব্যারেজ। এটা দামোদর উপত্যকায় জড়িত। এই দামোদর উপত্যকাকেই ঘিরে রয়েছে এবং এটা একটা অন্যতম পর্যটন কেন্দ্র। এবারে যেটা আমি বলছিলাম যে ডিভিসি গঠন বা 1943-এর
একটা অনুসন্ধান কমিটি তৈরি হওয়া, 1947 সেটা অনুমোদন পাওয়া, তারপরে 1955 সালে এই বাঁধটি নির্মিত হয় বা এই ব্যারেজটি নির্মিত হয় এবং এটা উদ্বোধন করতে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল নেহেরু। তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের জন্য, এটা একটু মাথায় রাখবে। আর এই যে বাঁধটি, এই বাঁধটি প্রায় 2270 ফুট, এক মিনিট, হ্যাঁ, এই বাঁধটি প্রায় 2270 ফুট দীর্ঘ এবং এই বাঁধটি প্রায় 2270 ফুট দীর্ঘ এবং 39 ফুট উঁচু। এটাকে আমরা মিটারেও বলতে পারি, মিটারেও সহজে মনে রাখতে পারি যে 12 মিটার উঁচু এবং 381 মিটার এটা দীর্ঘ, এই যে ব্যারেজটা সেটা। ওকে, এবার হচ্ছে এটা পুরো আন্ডার কন্ট্রোল থাকে ডিভিসি এটাকে পুরো টোটালি কন্ট্রোল করে এবং এখানে দুটো আন্ডার স্লুইস গেট ছাড়া, দুটো আন্ডার স্লুইস গেট সহ 34টি লক গেট এতে রয়েছে, 34টি লক গেট আছে। ওকে, প্রায় 2.5 লাখ কিউসেক জলের চাপ এই ব্যারেজটা কি করতে পারে, সহ্য করতে পারে। প্রায় 2.5 লাখ কিউসেক জলের চাপ সামলাতে পারে। এখান থেকে সেচের জল, পানীয় জল এবং শিল্পে ব্যবহৃত জল সরবরাহ করা হয়। বুঝতেই পারছো, এত বড় ব্যারেজ থেকে সেচ হচ্ছে, পানীয় জল যাচ্ছে এবং শিল্পে ব্যবহৃত হচ্ছে। এই যে খাল বা ক্যানেল তৈরি করে যে জল পাঠানো হয় সেটার উপকৃত হয় কোন কোন অঞ্চল? বাঁকুড়া, বর্ধমান, হুগলি, বীরভূম, হাওড়া, এই সমস্ত অঞ্চলে সেচ সরবরাহ করা হয়। এটা প্রায় 4 লাখ হেক্টর জমিকে জলসেচ করতে সাহায্য করে, 4 লাখ হেক্টর জমিকে জলসেচ করতে সাহায্য করে। এবং এটা হচ্ছে দামোদরের একটি বামহাতি খাল, বুঝতেই পারছো এই খালটা অনেক ইম্পর্ট্যান্ট এখানে। আর প্রত্যেক বছর বন্যা আটকানোর জন্য এটা প্রচণ্ড পরিমাণে উল্লেখযোগ্য একটি ব্যারেজ বা ড্যাম বলতে পারি আমরা এটাকে। আর 2021 সালে অগস্ট মাসে প্রবল বর্ষণ যখন হয় তখন এই বাঁধ থেকেই লক গেট ভেঙে যাওয়ার কারণে এবং আরও নানান কারণে প্রচুর প্রেসার চলে আসার জন্য 1.8 লাখ কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছিল, যার জন্য কিন্তু আশেপাশের গ্রাম পাণ্ডবেশ্বর থেকে আরম্ভ করে হুগলির প্রচুর অঞ্চল এখানে কি হয়ে যায়, জলমগ্ন হয়ে যায় এবং প্রচুর গ্রাম, প্রচুর মানুষ মারা যান এবং প্রচুর গ্রাম জলমগ্ন হয়ে তলিয়ে যায়। যাই হোক, ভারতে প্রায় 5334টি মতো ড্যাম রয়েছে, বাঁধ রয়েছে বা সেচ বাঁধ রয়েছে। তো সেই সমস্ত বাঁধগুলির ভিতরে 447টি বাঁধ হচ্ছে স্পেশাল, বিশেষ উল্লেখযোগ্য। এই 447টি যে বাঁধ রয়েছে তার ভিতরে কিন্তু দুর্গাপুর ব্যারেজ কিন্তু অন্যতম। তো আমরা আজকে দুর্গাপুর ব্যারেজ সম্পর্কে জানলাম। তো ননটেক যে পার্টগুলো আমি বললাম সেগুলো যেমন আমাদেরকে জেনে রাখতে হবে, আবার যে সমস্ত টেকনিক্যাল পার্টগুলো রয়েছে সেগুলোও আমাদেরকে জেনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন তোমাদের জন্য রেখে দিই, আমি একটা জায়গা বলিনি, সেটা হচ্ছে যে এই বাঁধটা কারা তৈরি করেছিল। তোমরা কমেন্ট সেকশানে সেটা কিন্তু আমাকে লিখে জানাবে যে বাঁধটি কারা তৈরি করেছিল, কোন কোম্পানি বাঁধটি তৈরি করেছিল বা কোন প্ল্যানার ইঞ্জিনিয়ার এর সাথে যুক্ত ছিলেন, কোন বিখ্যাত প্ল্যানার ইঞ্জিনিয়ার এর সাথে যুক্ত ছিলেন। এই অ্যান্সারটি তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এছাড়া তো টেক ননটেক সমস্ত কিছু নিয়েই তোমাদের সাথে আমি আলোচনা করলাম। যাই হোক, ঠিক আছে, দুর্গাপুর ব্যারেজ আমরা অলরেডি তিস্তা ব্যারেজ নিয়ে আলোচনা করেছি, তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো। আজকে দুর্গাপুর ব্যারেজ নিয়ে আলোচনা করলাম। এছাড়াও আরও বিভিন্ন ইম্পর্টেন্ট ব্যারেজ রয়েছে, ফারাক্কা রয়েছে, আমাদের তিলপাড়া ব্যারেজ রয়েছে, হ্যাঁ, মাইথন ড্যাম রয়েছে, এগুলো নিয়েও আরও কোনো দিন আলোচনা হবে। যাই হোক, তোমরা যদি ভিডিওগুলোকে শেয়ার না করো, ভিডিওগুলো যদি বেশি ভিউ না পায়,
এনগেজমেন্ট যদি না থাকে মানুষের, তাহলে আমি সত্যিই এন্থু পাবো না এই সমস্ত ভিডিও তৈরি করতে। তাই তোমরা চেষ্টা করো, যদি কোনোভাবে ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়, একটা ডাটাও যদি তোমাদের কাছে নতুন থাকে বা তোমরা নতুন কিছু জেনেছো মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটাকে আরও ছড়িয়ে দাও, যাতে ভিডিওটার এনগেজমেন্ট বাড়তে পারে। থ্যাংক ইউ সকলকে। আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই ভিডিওতে আমরা আবার একটি টেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ।